সো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 9। আজকে আমরা মডিউল 3টা নিয়ে আলোচনা করব, ডেটা ম্যানেজমেন্ট। ডেটা ম্যানেজমেন্ট বলতে আসলে কি বোঝায়? ডেটা ম্যানেজমেন্ট হচ্ছে এরকম যে আমাদের কাছে যেই সকল র ডেটা থাকবে, র ডেটা বলতে আমরা এগুলোকে ডট ডেটা ফাইল বলতে পারি, ডট আইটেম ফাইল বলতে পারি, ডট সিএসবি ফাইল বলতে পারি, ডট এক্সএলএস ফাইল বলতে পারি। এই ধরনের যে সকল র ডেটাগুলো থাকে সেগুলোকে আমরা কি করি, আমরা সেগুলোকে কনভার্ট করি বা এগুলোকে আমরা অ্যারেঞ্জ করি। তো এর মধ্যে আমরা অ্যারেঞ্জের কাজ করতে পারি, আমরা এগুলোকে কনভার্ট করার কাজ করতে পারি, আমরা এগুলোকে ফিল্টার করার কাজ করি, তারপর এগুলোকে আমরা কিছু ম্যানিপুলেশনের কাজ করতে পারি। এই সকল কাজগুলোকে আমরা বলি ডেটা ম্যানেজমেন্ট। তো যখন আমরা একটা ডেটাকে ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসি বা এই ডেটাগুলোকে যখন আমরা এই সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা করি, এই অ্যাক্টিভিটিসগুলো করার কারণ হচ্ছে এই যে এগুলো করার পরে আমরা এগুলোকে আমাদের যে মেশিন লার্নিং মডেল, সেই মডেলের মধ্যে আমরা এগুলোকে ইনপুট দিই। তো যখন যদি এটা র ডেটা থাকে তখন দেখা যাচ্ছে র ডেটাগুলোর মধ্যে কিছু কি বলে এটাকে, সেখানে কিছু হেটেরোজেনিটি থাকে, মানে হচ্ছে সেগুলোর মধ্যে আপনার ভ্যালুগুলোর মধ্যে ভেরিয়েশন থাকে। লাইক কিছু হচ্ছে আপনার এরকম নমিনাল ভ্যালু থাকে, মানে হচ্ছে ওয়ার্ড দিয়ে, ওকে, যেমন গুড, ভেরি গুড, ওয়ার্স্ট বা হচ্ছে ব্যাড। কোন একটা সার্ভে করছেন, সার্ভে ডেটার মধ্যে এই ধরনের ডেটা থাকে, বা মেল ফিমেল, বা হচ্ছে ইয়েস নো, অথবা সানি। যদি দিনের হিসাব করা হয়, ওয়েদারের হিসাব করা হয়, ওয়েদারের ডেটা নেওয়া হয়, তখন দেখা যায় সানি, ক্লাউডি। এই ধরনের কিছু নমিনাল ডেটা থাকে। কিছু আমাদের যে নিউমেরিক্যাল ডেটাগুলো থাকে, সেই নিউমেরিক্যাল ডেটাগুলো কিছু কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন এর মধ্যে কিছু আপনার থাকে ডেসিমাল দিয়ে, মানে লাইক 5.06, 10.73, বা অনলি 0.80, 0.83। কিছু আপনার থাকে সিঙ্গেল ডিজিট বা হচ্ছে ডাবল ডিজিট, হ্যাঁ, বা আপনার এখানের মধ্যে মাল্টিপল ডিজিট থাকতে পারে, 3-4 ডিজিট। তো হয় কি, যখন আমাদের এই সকল ডেটাগুলোকে আমরা পাশাপাশি সাজাই, তখন ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিটের সাথে সিঙ্গেল ডিজিটের যে সকল ভ্যালুগুলো থাকে, সেই ভ্যালুগুলো যদি আমরা এটাকে একটা রিলেশনশিপ তৈরি করতে চাই, তখন দেখা যায় যে এদের মধ্যে ওই কোএফিসিয়েন্টগুলো ম্যাচ করে না। কোএফিসিয়েন্টগুলো ম্যাচ করে না বলতে হচ্ছে কোএফিসিয়েন্টের ভ্যালু বা কোরিলেশনের ভ্যালুগুলো ম্যাচ করে না। কারণ হচ্ছে যে লাইক ফর এক্সাম্পল যদি আমি বলি যে এটা হচ্ছে কিলোমিটারের একটা ভ্যালু, আর এটা হচ্ছে এটা ধরেন ইঞ্চির একটা ভ্যালু। এখন এক্ষেত্রে কিলোমিটারের ভ্যালুগুলো হইতে পারে 2, 3, 4, 5 কিলোমিটার, ইঞ্চির ক্ষেত্রে হইতে পারে 20, 30, 40, 50 ইঞ্চি এরকম। বা ধরেন আমি যদি বলি এখানের মধ্যে আরেকটা যদি বলি যে এটা হচ্ছে কোনো জিনিসের ওয়েটের একটা ভ্যালু, আর এটা হচ্ছে কোনো একটা এইজ। তো এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ভ্যালুগুলো, মানে বিভিন্ন বিভিন্ন অবজারভেশন থেকে নেওয়া বা বিভিন্ন ধরনের ভেরিয়েবল। তো তখন হচ্ছে যে আমরা এই ভেরিয়েবলগুলোকে বিভিন্ন ধরনের কনভার্টের কাজ করি। কনভার্টের কাজ করা মানে হচ্ছে যে সেখান থেকে আমরা এগুলোকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসি। সেইটা হতে পারে আপনার ফ্রম বিটুইন 0 to 5, অথবা -2 থেকে 3, বা +2। এই ধরনের রেঞ্জে আনলে হয় কি, যে যদি ওগুলো ডেটাগুলো একই টাইপের রেঞ্জ চলে আসে সবগুলো, তখন ওইখান থেকে কোরিলেশন বা কোএফিসিয়েন্টটা বের করা ইজি হয়, এবং তখন হচ্ছে কি মডেলটা ভালোভাবে কাজ করে। এইটা হচ্ছে আমার কনভার্ট করার কাজ। অ্যারেঞ্জমেন্টের কাজটা কি? অ্যারেঞ্জমেন্টের কাজ হচ্ছে এরকম যে আপনার কাছে ধরেন পপুলেশন আছে, একটা বড় ডেটা সেট আছে, যে ডেটা সেটের মধ্যে লাইক 1 লাখ ডেটা সেট আছে, সেখান থেকে আপনি স্যাম্পল নিতে চাচ্ছেন 50টা ফ্রম 1 লাখ ডেটা। এখন এই যে 50 স্যাম্পল নেবেন, এই স্যাম্পলটা আপনি কিভাবে নেবেন? আপনি কি সিকোয়েন্সিয়াল ওয়েতে নেবেন? আপনি কি র্যান্ডমলি চুজ করবেন? আপনি কি কোনো একটা রেঞ্জের মধ্যে ভ্যালুগুলো কি নেবেন? কিভাবে নেবেন? তো এই যে অ্যারেঞ্জমেন্টের কাজটা আমরা এখান থেকে করে থাকি। স্যাম্পলিং কাজটা, যেটা দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন হাইপোথিসিস টেস্ট করি, বা এটাকে আমরা পরবর্তীতে আমাদের যেই মডেলের ট্রেন এবং টেস্ট ডেটার মধ্যে ইনপুট দিই। তারপর আসে আমার ফিল্টার করার কাজ। ফিল্টার করার কাজটা আসলে কাইন্ড অফ একই রকম, যে আমাদের যখন ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে আমরা
নির্দিষ্ট কিছু রেঞ্জের মধ্যে নিয়ে আসি, নির্দিষ্ট কিছু কলামের মধ্যে আলাদা করে নিয়ে আসি, হয় অ্যাসেন্ডিং অর্ডার সাজাই বা ডিসেন্ডিং অর্ডার সাজাই, অথবা একটা আমার ডেটা সেট হয়তো এরকম একটা আছে, সেই ডেটা সেটের মধ্যে ফর এক্সাম্পল মিনিমাম ভ্যালু হচ্ছে 5 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ধরেন 5000। এখন এখানের মধ্যে ডেটার একটা বড় ধরনের হেটেরোজেনিটি আছে, বড় ধরনের ভেরিয়েশন আছে, একটা কলামের মধ্যেই আছে, আর অনেক কলামগুলো আছে, আমি শুধু একটা কলাম নিয়ে কথা বলতেছি। তো জিনিসগুলো তখন হয় কি কমপ্লেক্স হয়ে যায়, তখন ডেটা সেটটা কমপ্লেক্স হয়ে যায়, ডেটা সেটটা তখন রিড করাটা ডিফিকাল্ট হয়ে যায়, বা ডেটাটা আমি আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা নির্দিষ্ট রেঞ্জ ধরি, যে ফর এক্সাম্পল 100 থেকে 500-র মধ্যে যতগুলো এই রেঞ্জের ভ্যালুগুলো আছে শুধুমাত্র ওগুলোকে আমি এক্সট্রাক্ট করে বের করব। এই কাজটাকে আমরা বলি ফিল্টার করার কাজ। দেন হচ্ছে ম্যানিপুলেশনের কাজটা হচ্ছে এরকম, যেটা আমরা অনেক সময় দেখা যায় যে সব ধরনের ডেটা সেটে আমার সবগুলো ভ্যালু যে এক্স্যাক্টলি থাকবে তা কিন্তু না, কিছু কিছু জায়গায় আমার ডেটা মিসিং থাকতে পারে, কিছু কিছু জায়গায় আমার ওইখানকার ভ্যালু, বা ধরেন যদি এটা আমি কোনো একটা ডাটা কালেকশন করি সেখানের মধ্যে কোনো একটা অবজারভেশন মিসিং হতে পারে যে আমার এখানে 6টা বা 7টা কলাম আছে, সেই 7টা কলাম 2টা বা 3টা কলামের কিছু কিছু ভ্যালু মিসিং, বা আমার টোটাল অবজারভেশনগুলো যে আমি এখানে রো করে ফেলাচ্ছি, এই রোগুলোর মাঝখানে কিছু কিছু জায়গায় 10টা 15টা রোর মধ্যে ডেটাগুলো মিসিং আছে। এখন এই মিসিং ডেটাগুলো কিভাবে হ্যান্ডেল করতে হবে, ওখান থেকে আমি কিভাবে ওই মিসিংগুলোকে ফিল আপ করবো, বা আমি যদি আমার ডেটাগুলোর মধ্যে যদি আউটলায়ার থাকে, আউটলায়ার বলতে আমি এর আগে ক্লাসে বলছি বা প্রথম দিকে আমি বলছিলাম যে আউটলায়ার জিনিসটা কি। যদি এমন হয় যে আমার ডেটা সেটগুলো হচ্ছে এরকমভাবে ছড়ানো ছিটানো আছে, কিছু ডেটা হচ্ছে এখানের মধ্যে, কিছু ডেটা হচ্ছে এখানের মধ্যে, আর আমার বেশিরভাগ ডেটাগুলো হচ্ছে এই রেঞ্জের মধ্যে। এখন এখান থেকে আমি যদি একটা রিগ্রেশন লাইন ড্র করতে চাই, তখন এই রিগ্রেশন লাইনটা কিছুটা হইলেও ইফেক্টেড হবে এই ডাটা এবং এই ডেটার জন্য। তখন দেখা যাবে যে রিগ্রেশন লাইনটা যদি আমি এক্সপেক্টেড আমার রিগ্রেশন লাইন, ফর এক্সাম্পল আমি যদি একটা লাইন ড্র করে দেখাই যে এটা হচ্ছে আমার এক্সপেক্টেড রিগ্রেশন লাইন, এখন এই এক্সট্রা যে ধরনের কিছু আনইউজুয়াল ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোর জন্য আমার রিগ্রেশন লাইনটা এভাবে শিফট হতে পারে, অথবা এইভাবে শিফট হতে পারে। কারণ এই যে একটু এদিকে কার্ভ হয়েছে, কেন কার্ভ হয়েছে, এই সকল ডেটাগুলোর জন্য। তো এইগুলোকে আমরা বলি আউটলায়ার, অর্থাৎ আমার নির্দিষ্ট নির্দিষ্ট রেঞ্জের বাইরের যে কিছু ভ্যালু থাকে আনইউজুয়াল ভ্যালু, সেগুলোকে আমরা বলি আউটলায়ার। তাই আউটলায়ারগুলো ডিটেকশন করাটা অনেক সময় ডিটেকশন করতে হয়, তখন সেই আউটলায়ারগুলো ডিটেকশন করার পরে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই, বা আমরা একটা নির্দিষ্ট একটা ফাংশন ইউজ করে সেখান থেকে নির্দিষ্ট রেঞ্জের ডেটাগুলোকে নিই, বাকিগুলোকে আমরা বাদ দিয়ে দিই। যখন আপনারা কোনো একটা কোয়ালিটি কন্ট্রোলের কাজ, যদি ধরেন মনে করেন একটা কোয়ালিটি কন্ট্রোলের আপনি কাজ করতেছেন, সেখানে ডেটা কালেকশন করতেছেন, সেখানে আপনার রেঞ্জ দেওয়া আছে, ফর এক্সাম্পল যে এটা হচ্ছে আপনার 0.65 থেকে শুরু করে 0.78 এর মধ্যে থাকতে হবে। কোন একটা সার্টিন একটা প্রোডাক্টের কোয়ালিটি, মানে একটা ক্যারেক্টারিস্টিক্স এর ডেটার এরকম রেঞ্জ আপনাকে দেওয়া আছে। এখন যদি কোনো কারণে একটা ডেটা যদি হয় 0.3, ধরেন কোনো একটা ডেটা হলো 0.9, এটা কিন্তু আপনার জন্য অ্যাকসেপ্টেবল না, বা এটা আপনার রেঞ্জের মধ্যে থাকবে না, বাট সামহাও সেটা আমার এই ডেটা সেটের মধ্যে চলে আসছে। বা সেক্ষেত্রে আমি যখন কোনো একটা মেশিন রান করব, বা কোনো একটা যেখান থেকে আমি ডেটাটা রিসোর্স বা সোর্সটা নিচ্ছি, সেই সোর্সে কিছু ভুল ইন্টারপ্রিটেশনের কারণে এই ধরনের কিছু আনইউজুয়াল ভ্যালু চলে আসতে পারে। এই ভ্যালুগুলোকে আমরা বলি আউটলায়ার, তখন আমরা এই আউটলায়ারগুলোকে আলাদা করে বের করে নিয়ে আসতে পারি। সো দিজ আর, আমি যতগুলো এক্সাম্পল বললাম বা আমি যে ধরনের টাইপগুলো বললাম, এই সবগুলোকে আমরা সাধারণত বলি হচ্ছে ডেটা ম্যানেজমেন্টের কাজ। এবং এই ডেটা ম্যানেজমেন্টের কাজটা খুবই জরুরি, কারণ ডেটা ম্যানেজমেন্ট যদি আমি ঠিকভাবে না করতে পারি, তাহলে আমি যত ভালো মডেল হোক না কেন, তার মধ্যে ডেটাটা ইনপুট দিলে আমাকে প্রপার আউটপুট দিবে না, প্রপার আউটকাম দিবে না। আমি কি বুঝাতে পারছি? কোনো কোশ্চেন আছে আপনাদের বুঝার? আচ্ছা, ওকে। সো তাহলে আমরা জাস্ট অল্প কিছু থিওরি আলোচনা করে ফেললাম, আমরা এখন কোডে চলে যাব। আমি আপনাদেরকে স্পাইডার স্ক্রিনটা এখন দেখাচ্ছি, দেখা যাচ্ছে কি এখন? ওকে। সো আমি একটা ডেটা সেট এখান থেকে নিব, সেই ডেটা সেটটা আপনাদেরকে আমি দেখায় নিই সবার আগে, এবং সেই ডেটা সেট থেকে ওকে আমি একটা এক্সেল ফাইল ওপেন করছি।
ওকে, এটা একটা সিএসভি ফরম্যাটের ফাইল, দেখা যাচ্ছে কি? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, সো এখানে দেখেন এটা একটা কোয়ালিটি কন্ট্রোলের ডেটা, একটা প্রোডাক্ট, গোল্ড প্লাটিনাম টাইপের একটা খুব দামি একটা প্রোডাক্ট। সেই প্রোডাক্টের হচ্ছে কিছু এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে, যেমন ফার্স্টে হচ্ছে এটার ক্যারেটের ভ্যালু দেওয়া আছে, কত ক্যারেটের প্রোডাক্টের একটা কোয়ালিটি ক্যারেট, এবং তারপর হচ্ছে মেশিন কাট, মানে মেশিনিং প্রসেসের মধ্যে কাট প্রসেসটা কিরকম, আইডিয়াল, প্রিমিয়াম, গুড, ভেরি গুড, এখানে কিছু নমিনাল ডেটা দেওয়া আছে। কালারের কোড দেওয়া আছে, এটাও কিছু নমিনাল ডেটা এখানে দেওয়া আছে অ্যাজ এ একটা সিঙ্গেল একটা অ্যালফাবেট হিসেবে। ক্ল্যারিটি হচ্ছে একটা নমিনাল ডেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেপথ, মানে ওই হচ্ছে ওটা একটা প্রপার্টিস হচ্ছে ডেপথ। এখন ডেপথের একটা সার্টেন ভ্যালু দেওয়া আছে, এটা এখানে মধ্যে ইউনিট দেওয়া নাই, এটা শুধুমাত্র ভ্যালুগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমার একটা নিউমেরিক্যাল ভ্যালু। তারপর হচ্ছে টেবিল, একটা টেবিল ভ্যালু দেওয়া আছে। তারপর হচ্ছে এটার প্রাইস, একটা প্রাইস ইন টার্মস অফ ডলার অথবা ইউরো বা সামথিং, একটা প্রাইসের একটা লিস্ট দেওয়া আছে, প্রত্যেকটা এরকম কোয়ালিটির উপর বেস করে। এবং সেখানে হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে এটা একটা শেপ ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা টাইপের একটা ভ্যালু দেওয়া আছে। ওকে, সো এই যে আমার কোয়ালিটি ডেটাটা আমরা পাচ্ছি, আমার কাজ হচ্ছে যে এই কোয়ালিটি ডেটাটাকে রিড করা, এবং রিড করে এখান থেকে কিছু ভ্যালুগুলোকে এক্সট্র্যাক্ট করা, আলাদা করা, ফিল্টার করা, বা এটাকে আমরা ওই কি বলবো যে এটা এখান থেকে আমরা কিছু ডেটা ম্যানেজমেন্টের কাজগুলো করবো। সো আমি এখানের মধ্যে কোডে চলে যাই। আমার প্রথম কাজ হচ্ছে যে আমার এই ডেটা সেটটাকে এই পাইথনে কি স্পাইডারে নিয়ে আসতে হবে সবার আগে, প্রথমেই কাজটা। সো যেহেতু আমরা এখানে কিছু নিউমেরিক্যাল ডেটাগুলো নিয়ে কাজ করব এবং এখানে কিছু সিম্পল কিছু অ্যানালাইসিস কাজ করব, আমরা সবার আগে নামপাইকে কল করব। এবং যেহেতু আমরা এখানে ডেটা সেট নিয়ে কাজ করব, শুধু আমরা এখানে পান্ডাসকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, ইম্পোর্ট pandas as pd। ওকে, এখন এখন হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম, সিম্পল ভেরিয়েবল, একটা নাম রাখলাম ডেটা। এই ডেটাকে আমরা এখন রিড করব। তো রিড করতে গেলে কি করতে হয়, প্রথমে এই ডেটাকে রিড করবো আমি কাকে, কোন লাইব্রেরিকে কল করে, পান্ডাসকে কল করে। সো পান্ডাস এখানের মধ্যে পিডি নামে আছে, আমি নিলাম পিডি। পিডি দেওয়ার পর যদি ডট দেই, দেখেন এখানের মধ্যে সাথে সাথে আপনি অনেক ধরনের টেক্সট, ফাংশন, ক্লাস, অনেক কিছু এখানের মধ্যে পাবেন, বিভিন্ন ধরনের মডিউল পাবেন। তো প্রথমে আমার কাজ হচ্ছে যে আমি এটাকে রিড করব। তাহলে আমি প্রথম যে ফাংশনটা এখানের মধ্যে রিড সিএসভি, এটাকে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে ফাংশনটা আমি নিলাম, এটার ভিতরে কিছু আর্গুমেন্টস আমাকে অ্যাড করতে হবে। আর্গুমেন্টসের প্রথম আর্গুমেন্টটা বলছে এখানে ফাইল প্যাথ অর বাফার, মানে আমার সোর্সটা লাগবে। এবং এখানের মধ্যে নেম, ইন্ডেক্স, হেডার, ফুটার, ডেটা টাইপ, ইঞ্জিন, কনভার্ট, আর অনেক ধরনের আছে, মানে প্রচুর এখানের মধ্যে এই রিড সিএসভির আন্ডারে অনেক ধরনের আর্গুমেন্টস আছে। তো আমরা বেসিক কিছু আর্গুমেন্টস নিয়ে প্রথমে কাজ করব। যেহেতু আমরা এই ডেটাকে রিড করব, সো প্রথমে আর দিব, আর ফর রিড, এবং আমরা এখানের মধ্যে একটা ডাবল কোড দিব, সিঙ্গেল কোড দিতে পারেন, ডাজন্ট ম্যাটার, ডাবল কোড দিলাম। দেওয়ার পরে যে কাজটা করব, আমার ডেস্কটপ বা আমার ল্যাপটপের হার্ড ডিস্কের যে লোকেশনে এই ফাইলটা আছে, ওই ফাইলটার লোকেশনটা আমি মানে লোকেশনটা কপি করে এখানের মধ্যে এক্সট্র্যাক্ট করব। কিভাবে, আমি এখানে যাব, রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, তারপর এই যে লোকেশনের যে একটা অ্যাড্রেস আপনি পাবেন প্রপার্টিসে, এইটাকে আমি কপি করব। কপি করার পরে আমি এখানের মধ্যে পেস্ট করব। এই যে জিবি মেশিন লার্নিং অনলাইন কোর্স, মানে আমার ডেস্কটপের আর কি ফাইল থেকে, ঠিক আছে। একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমি এটার ফাইল নেমটা সিলেক্ট করব, হুইচ ইজ ডি, সিম্পল ডি। সো ডি ডট সিএসভি হয়ে গেল। আচ্ছা, সাথে আর দুইটা আর্গুমেন্ট অ্যাড করব, সেটা হচ্ছে সেপ অর সেপারেটর। সো আমরা সেপ ইউজ করব, ইজ ইকুয়াল টু, আমরা কিভাবে ডেটাগুলোকে সেপারেট করতে চাচ্ছি, আমি এখানের মধ্যে এটা দেব হচ্ছে কমা দিয়ে, অ্যান্ড আরেকটা হচ্ছে ডেলিমিটার। ডেলিমিটারটা হচ্ছে আমার মূলত এটা একটা আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা হচ্ছে আমার প্রত্যেকটা কলামের ভ্যালুগুলোকে সে আলাদাভাবে ইন্ডিকেট করবে আর কি। সিম্পল জাস্ট এটা একটা আর্গুমেন্ট হিসেবে আমি এটা রাখতে পারি। তো এখানে সেপারেট এবং সেপারেটরটা হচ্ছে এটা সেমিকোলন হবে, আর ডেলিমিটারটা কমা হবে। হওয়ার পরে এবার যেহেতু এখানে কোনো এরর দেখাচ্ছে না, তাহলে আমার এখানে সিনট্যাক্সটা ঠিক আছে। এরপরে কাজ হচ্ছে যে আমি ডেটাকে
এখানে যে আসছে কিনা সেটা আমরা একটু চেক করব। চেক করার একটাই মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এটাকে রান করব। এই অবস্থায় এটাকে রান করব। প্রোগ্রামটা রান করলে দেখলাম কোনো এরর দেখাচ্ছে না, তার মানে সে ঠিকভাবেই আমার হার্ড ডিস্ক থেকে ডেটাটা রিড করতে পারছে। এবার আমি দেখলাম যে ডান দিকে তাকাই, দেখেন এখানে আছে নেম হচ্ছে ডেটা, কারণ আমি ডেটা নামে সেভ করছি। টাইপ হচ্ছে ডেটা ফ্রেম। এখানে সাইজ হচ্ছে 53,940টা রো আছে এবং 10টা কলাম আছে, এবং ভ্যালু হিসেবে কলামের নামগুলো দেওয়া আছে। যদি আমি এটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখেন একটা আলাদা পপ আপ উইন্ডো চলে আসে, যে পপ আপ উইন্ডোর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার হুবহু যেই ডেটাটা এক্সেল ফাইলের মধ্যে ছিল সেম পুরো হুবহু ডেটাটা চলে আসছে এখানের মধ্যে। দেখতে পাচ্ছেন কি? আমি নিচে নামছি, দেখা যাচ্ছে? হ্যালো, জি দেখা যাচ্ছে। ওকে। তাহলে আমরা বুঝলাম যে ওকে আমার হার্ড ডিস্ক থেকে এই ফাইলটা C2 ফাইলটা এখানে রিড হয়ে চলে আসছে। এবার আমার কাজ হচ্ছে যে যেহেতু রিড হয়ে চলে আসছে আমি এখানে কিছু বেসিক কিছু অপারেশনগুলো করি। তো এগুলো আর কি আপনারা নিজেই আস্তে আস্তে শিখে যাবেন। আমি জাস্ট এগুলো আপনাকে একটা একটা ছোট 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 একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। লাইক লেটস সে ফর এক্সাম্পল আমি যদি দেখতে চাই যে ফার্স্ট 10 ডেটা পয়েন্টস বা ফার্স্ট 10 অবজারভেশনস। ওকে, এটা আমরা কিভাবে করব? আমরা এটা কাজ করব প্রিন্ট অ্যান্ড দেন আমার ডেটা যে নামটা আছে, আমি যে ভেরিয়েবল নামটা রাখছি ডেটা ডট। এবার ডট দেওয়ার পরে দেখবেন যে আমি পান্ডাস থেকে আমি যে ডেটাকে রিড করে নিয়ে আসছি সেই ডেটার কিছু বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বেসিক কিছু ফাংশন আমরা এখানে মধ্যে দেখতে পাই, যেমন টু সিএসবি, ড্রপ, গ্রুপ বাই, অ্যাপ্লাই, তারপর অ্যাপেন্ড, সেট ইন্ডেক্স, হেড, ফিল, রিনেম, অনেক কিছু এখানের মধ্যে আছে। তো আমরা প্রথমে করব কি যে প্রথম 10টা যেটা অবজারভেশন দেখব আমরা এখানের মধ্যে হেড নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা কল করব। এবার হেডের ভিতরে আমি একটা আর্গুমেন্ট দিব যেখানে বলা হচ্ছে যে আমাকে আমি যে ভ্যালুটা বসাবো ততগুলো অবজারভেশনস আমাকে দেখাবে। তো এখানে এতগুলো আমার পুরোটা দেখার দরকার নেই, আমি লেটসে বললাম 10 মানে হচ্ছে সে প্রথম 10টা অবজারভেশন আমাকে এখানে দেখাবে। যদি আমি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ওকে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত 10টা অবজারভেশন সবগুলো এখানের মধ্যে দেখাচ্ছে। ইজি, চলে আসলো। আচ্ছা, এখন আরো কিছু জিনিস দেখি। যদি আপনি জানতে চান যে লাস্ট 10টা অবজারভেশন, লাস্ট 10 অবজারভেশনস সবই ঠিক থাকবে, জাস্ট হেডের বদলে আমি এই জায়গাতে লিখব টেইল। টেইল মানে হচ্ছে শেষ 10টা দেখাবে। যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন একদম শেষের দিক থেকে নিচে দেখেন লাস্টের 10টা এখানে দেখাচ্ছে। সো তাহলে হেড এবং টেলের কাজটা হয়ে গেল। যদি ইন কেস আপনি এখানে কোনো ভ্যালু না বসান, আমি 10 বসাচ্ছি, যদি ধরেন আপনি কোনো কিছু বসালেন না, তখন পাইথন ডিফল্ট আকারে শুধুমাত্র শেষ 5টা অথবা প্রথম 5টা দেখাবে ডিফল্ট ভাবে। আর যদি আপনি স্পেসিফিক করে দেন যে আমি ঠিক 15টা চাচ্ছি, 10টা চাচ্ছি, তখন সে শুধুমাত্র ওই অংশটুকু দেখাবে। এটা গেল হেড এবং টেলের হিসাব। এখন ধরেন আমি যদি বলে যে ভাই এটা তো আমার হেড টেল শুধুমাত্র শুরুর দিক থেকে এবং শেষের দিক থেকে দেখাচ্ছে, মাঝখান থেকে যদি আমি দেখতে চাই তাহলে কি করব? হ্যাঁ, সেটাও দেখার ওয়ে আছে। তখন হচ্ছে যে র্যান্ডম লোকেশন থেকে যদি দেখতে চাই তখন সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা করব কি যে প্রিন্ট, তারপর ডেটা দিয়ে এবার তার ভিতরে আমি একটা থার্ড ব্রেকেট দিব। তো থার্ড ব্রেকেটের মানে হচ্ছে আমি এবার এখান থেকে সাপোজ আমি যদি বলি যে লাইক 100 কোলন, মানে আমি স্প্লিট করছি এখন, ঠিক আছে, 120, তাহলে 100 থেকে শুরু করে 120-এর আগ পর্যন্ত, দ্যাট মিনস 119 পর্যন্ত 20টা অবজারভেশন আমাকে আলাদা করে দেখাবে। যদি এটাকে রান করি তাহলে দেখেন মাঝখান থেকে আমি যতটুকু সিলেক্ট করলাম অংশটুকু অংশটুকু সে আমাকে দেখাবে। তাহলে এক্সট্রাকশনের কাজটাও কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ইন কেস যদি আপনি বলেন যে এই অংশটুকু আমি আলাদা করে একটা ভেরিয়েবল নেম সেট করতে চাই, সেটা কি পসিবল কিনা,
সেটাও পসিবল। তখন আমি করব কি যে আমি নিলাম লেটস সে ডি ইজ ইকুয়াল টু আমি লিখলাম এইটা। তাহলে তাহলে এই ডেটার ভিতরে আমি 100 থেকে 120 পর্যন্ত যে রেঞ্জের ভ্যালুগুলো আছে বা অবজারভেশনগুলো আছে সেগুলোকে আমি ডি নামে একটা ভেরিয়েবলে সেট করে রাখছি। তাহলে আমার উপরে আলাদা করে এইভাবে প্রিন্ট লেখার দরকার নাই। আমি সিম্পলি যদি বলি যে প্রিন্ট ডি, তাহলে আমাকে একই আনসারই দেখাবে। অর্থাৎ এখানে আপনি ডি নামে একটা আলাদা, ডান দিকে দেখেন এখানে ডি নামে একটা আলাদা ভেরিয়েবল তৈরি করে আপনি ডেটাকে এই অংশটুকুকে আলাদা করে ফেলছেন। সো আপনি খুব সহজেই এখান থেকে সেপারেট করে কিছু কিছু ডেটাগুলোকে স্যাম্পলের জন্য অথবা ফার্দার কোনো অ্যানালিসিসের জন্য অথবা ডিফারেন্ট টাইপের কোনো অ্যানালিসিসের জন্য আপনি রেখে দিতে পারেন। এখন ধরেন আপনি যদি বলেন যে ভাইয়া আমি তো এই অংশটা আলাদা করলাম, আমি চাচ্ছি কি যে এইটাকে একটা আলাদা ফাইল আকারে সিএসভি ফরম্যাটে সেভ করে আমার হার্ড ডিস্কে রেখে দিব, এটা কি পসিবল কিনা? এটাও পসিবল। তখন আমরা করব কি যে আমরা লিখবো যে ডি ডট, এবার দেখবো যে টু সিএসভি দিয়ে এবার তার ভিতরে আমরা একটা ফাইল নেম সেট করব। তো লেটস সে আমরা এখানের মধ্যে যে পান্ডাস করে যে মূল যে ফাইল নেমটা আমরা একটা দিলাম এ একটা নাম রাখলাম, ঠিক আছে, এ। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, ও আচ্ছা, এটা এইভাবে না রেখে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি একটা লোকেশন সেট করে দিবেন। ওই লোকেশনে এটা AAA নামে সেভ হবে। তো আমি ধরেন এখানে ডেস্কটপে গিয়ে কোন একটা ফোল্ডার আমি যদি নেই, সাপোজ এখানের মধ্যে আমি একটা ফোল্ডার নিলাম, তো দেখেন যে এখানের মধ্যে কিন্তু CDD1 বিভিন্ন ধরনের নাম আছে, আমি অন্যান্য ক্লাসে এগুলোকে সেট করে রাখছিলাম। তো লেটস সে আমি এই জায়গার মধ্যে সেভ করব। তো কি করতে হবে, আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের লোকেশনটা আমি এখানের মধ্যে কপি করে নিব। কপি করে নিয়ে আমি এখানে চলে যাব এবং চলে গিয়ে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমি AAA.CSV, ও আচ্ছা হ্যাঁ, এখানে তো একটা আচ্ছা একটা মিসিং আছে, সেটা হচ্ছে এখানের মধ্যে এই নামটা নিতে হবে। এতগুলো এস দিছি এই জন্য আসলে সমস্যা। আচ্ছা, আচ্ছা এটা নিলাম। নেওয়ার পরে এখন যদি আমি এটাকে রান করি একটা প্রবলেম দেখাবে। রাইট, ওকে। এখন আমি এটাকে রান করলাম, রান করার পরে এখন আমি চেক করে দেখি যে এই ফোল্ডারের ভিতরে AAA নামে ফাইলটা সেভ হয়েছে কিনা। আমি যদি এখানের মধ্যে যাই, এখন দেখেন এই যে খুব সুন্দর করে ইজিলি কিন্তু AAA নামে সেই ফাইলটা সেভ হয়েছে এবং আপনি যে অংশটুকু আলাদা করছিলেন ঠিক সেই অংশটুকু এখানের মধ্যে এক্সপোর্ট হয়ে চলে আসছে। তাহলে এই কাজটা খুব ইজি হয়ে গেল আমার জন্য। আমি চাইলে আমার এই মূল ডেটা সেট থেকে কিছু ছোট ছোট পার্টগুলোকে আলাদা করে আমার সুবিধা মতন অ্যানালাইসিসের জন্য বা স্যাম্পলের জন্য বা অন্য কাজের জন্য আলাদা করে সিএসভি ফরম্যাটে আমার ডেস্কটপের মধ্যে সেভ করে রাখতে পারি। তাহলে কাজটা খুব ইজি হয়ে গেল। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি? হ্যালো, কাইন্ডলি একটু জানাবেন। কোনো কোশ্চেন আছে? না, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, নিজাম, সুদর্শন, তানিম, সিফাত। জি ভাইয়া বুঝতে না আমি কোডটা তো আমরা একটা ডাটাকে হচ্ছে আমরা মানে অ্যাসাইন করছি ডি এর আন্ডারে, দেন হচ্ছে আমরা ডি ধরে ধরে বিভিন্ন হচ্ছে ফাংশন অ্যাপ্লাই করতেছি আর কি। হ্যাঁ, ডি এর ভিতরে আমরা 2 সিএসভি মানে সে সিএসভি তে নিয়ে যাবে, তার ভিতরে আমরা এই ফাংশনটার ডাটাটা একটা টেবিল আকারে হয়তো ছিল, এটাকে সিএসভি তে কনভার্ট করলাম। ছিল না, আমি তৈরি করছি, এই যে এখানে তৈরি করলাম এই লাইনটাতে 25 নম্বর লাইনে। হ্যাঁ থেকে 120 পর্যন্ত। হ্যাঁ, তারপর এটাকে আমরা এক্সপোর্ট করে সিএসভি তে এক্সপোর্ট করে নিয়ে গেছি আমার ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডারের ভিতরে নিয়ে গেছি। তাহলে এই জিনিসটা খুব ইজি হয়ে গেল। ওকে, আমি যদি ফার্স্ট দুইটা কলাম নিতে চাই তাহলে কি করব? ফার্স্ট দুইটা কলাম, গুড কোশ্চেন। আচ্ছা, তখন সেক্ষেত্রে আমরা করবো কি, লেটস সে আপনি ফার্স্ট দুইটা কলাম বলতে আপনি চাচ্ছেন ক্যারেট এবং কাট, এই দুইটা কলাম নেবেন, ফাইন। তো আমি এখানের মধ্যে প্রিন্ট করব
আচ্ছা ধরেন প্রিন্ট বাদ দিলাম, আমি এটাকে এমনি নাম রাখি, ধরেন ই ইজ ইকুয়াল টু ডেটা অ্যান্ড দেন থার্ড ব্র্যাকেট। যেহেতু আমার এখানে একাধিক কলাম আছে, তো আমি আরেকটা থার্ড ব্র্যাকেট দিব, দুইটা থার্ড ব্র্যাকেট। এবার আমি তাদের নামটা চুজ করব। তো আমার এখানে নাম হচ্ছে একটা ক্যারেট নামে আর একটা হচ্ছে কাট নামে। তো আমি বানানটা যেন ঠিক থাকে, ক্যারেট কমা কাট, এই দুটো কলাম আমি নিলাম। এখন যদি বলেন যে ভাইয়া এই দুটা কলামের মধ্যে আমার সব ডেটার দরকার নেই, আমি চাচ্ছি একটা নির্দিষ্ট মাঝখানে 10টা ভ্যালু নিতে, লেটসে আমি যদি বলি যে 80 থেকে শুরু করে 90 পর্যন্ত আমি এই অংশটুকু এসে নিব। এখন আমি ক্যারেট এবং কাট এই দুইটা কলামের 80 থেকে 89 পর্যন্ত 10টা ভ্যালু আমি এখানের মধ্যে এক্সট্রাক্ট করে আলাদা করে ফেলছি। যদি আমি এটাকে রান করি তাহলে দেখেন ডান পাশে ই নামে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। এটা একটা ডেটা ফ্রেম, সাইজ হচ্ছে 10,2। দ্যাট মিনস এখানে 10টা অবজারভেশন আছে ফ্রম 80 টু 89 অ্যান্ড 2 মিনস এখানে দুইটা কলাম আছে হুইচ আর ক্যারেট অ্যান্ড কাট। ডাবল ক্লিক করেন, দেখেন চলে আসছে। এটা তো পাইথনের মধ্যে আমি করলাম। কিভাবে করব আমি এক্সট্রাক্ট? ওই সেম ওয়েতে আমি এটাকে করব যে ই তারপর 2 CSV। আমি আমরা কলাম এবং রো দুইটাই হচ্ছে সিলেক্ট করতে পারছি, রাইট? হ্যাঁ, আমরা এখান থেকে কলামকে চুজ করলাম এবং তার ভিতরে ঢুকে তার অবজারভেশন গুলোকে নিলাম। ফার্স্টে কলামকে চুজ মানে করতে হয়। আমরা 100 থেকে 120 এর বদলে 80 থেকে 90 নিলাম নাকি? হ্যাঁ নিলাম। 90 কিভাবে নিলাম 100 থেকে 120 এর মধ্যে থেকে? না না না, 100 থেকে 120 তো হচ্ছে 80 থেকে আমার 90 100 থেকে 120 তো আমার আগের বার নিছি। আমি একটা নতুন একটা ই নামে আমি একটা ভেরিয়েবল নিয়েছি যেটা আমার মেইন ডেটা সেট থেকে 80 থেকে 90 89 পর্যন্ত ওই ওই পজিশনের ভ্যালুগুলো, ওই 10টা ভ্যালু সে নিচ্ছে। বুঝতে পারছেন? না, আমার মেইন ডেটা থেকে, যে হ্যাঁ। মেইন ডেটা থেকে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে আলাদা করে ফেললাম। এখন আমি যদি বলি যে ই তারপর 2 CSV দিয়ে আমি লোকেশন সেট করে দিলাম, আমি একটা নতুন ভেরিয়েবল, আমি একটা নতুন ডেট মানে CSV ফাইলের নাম রাখলাম বিবি দিয়ে আমি যদি রান করি এবং আমি যদি আসি ফোল্ডার চেক করি, দেখেন এখানে বিবি নামে চলে আসছে। ডাবল ক্লিক করেন, এই যে আপনি যেই অংশটুকু চাইছেন সেই অংশটুকু এখানে আমাদের চলে আসছে। ক্লিয়ার? হ্যালো? জি ম্যাম ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। ওকে। এছাড়া আমরা আরো অন্যান্য কিছু কাজ করতে পারি, যেমন আপনি যদি বলেন যে শেপ সাইজ গুলা কিরকম হবে সেটা আমরা বের করতে পারি। লাইক আমি যদি বলি ডেটা ডট শেপ, তারপর কি দেখাচ্ছে, ও ওটা তো এখান থেকে আমি একটু বাদ দিয়ে দিই। ওকে, তো আমি দিলাম হচ্ছে ডেটা ডট শেপ, তাহলে শেপ আসছে। কি দেখাচ্ছে এটা? CSV, তো এখানে শেপ দেখাচ্ছে কত, 53,940 আর 10। তো আমি শেপ ছাড়া আমি যদি বলি সাইজ, তাহলে সাইজ আমি বের করতে পারবো। সাইজ মানে হচ্ছে এটার টোটাল কলাম এবং রো এই দুটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা টোটাল সাইজটা পাবো, হুইচ ইজ এখানে আমরা দেখতে পাচ্ছি 5,39,400টা ডেটা পয়েন্টস কলাম এবং রোকে মাল্টিপ্লাই করছি। এরপর ধরেন আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র কলামের নামগুলো যাচ্ছি, শুধুমাত্র কলামের নাম, তখন আমি করবো কি ডেটা ডট কলামস। এক্ষেত্রে আমাকে শুধুমাত্র কলামের নামগুলো আলাদা করে দেখাবে। যেমন দেখেন এখানে রান করার পর আসছে ইন্ডেক্স, থার্ড ব্রেকের ভিতরে যতগুলো আমার নাম আছে অনলি সেই টাইটেল গুলা, লেভেল গুলা, সেই লেভেলের নামটা এখানে চলে আসছে। এগুলো খুবই ইজি, কিছু সিম্পল কিছু ক্যালকুলেশন, সিম্পল কিছু এক্সট্রাকশন। তা আমরা ওই সিম্পল একটা আমরা হচ্ছে আপনার এই পুরো ডেটা থেকে নির্দিষ্ট একটা রেঞ্জের অবজারভেশন গুলোকে আলাদা করতে পারি। আমরা চাইলে এই যে এখান থেকে দেখলাম যে একটা বা দুইটা স্পেসিফিক কলামকে আলাদা করতে পারি, সেটাও করা যায়।
আপনি চাইলে নির্দিষ্ট রেঞ্জের ভ্যালুগুলোকে এখানে বসাতে পারেন, আপনি চাইলে কোনো স্পেসিফিক ভ্যালু চাইলে সেটা বসাতে পারেন। তখন আমার রেঞ্জের পরিবর্তে স্পেসিফিক ভ্যালুর ইয়েটা ভ্যালুর কি বলে এটাকে ইন্ডেক্সটা আমাকে এখানে বসাতে হবে। লাইক ধরেন আমি যদি এখানের মধ্যে এইটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, দিয়ে আমি যদি বলি যে ই ইজ ইকুয়াল টু, এবং আমি এখানের মধ্যে এই অংশটুকু নিলাম, নিয়ে আমি এটার ভিতরে শুধুমাত্র লিখলাম 101। এর মানে 101 নাম্বার পজিশনের যে ডেটাটা সেই ডেটাটা শুধুমাত্র এখানের মধ্যে আসবে। আমি যদি বলি প্রিন্ট ই, তাহলে কি দেখাচ্ছে এখানের মধ্যে, ওকে আগে পুরোটা নিয়ে নিই, এখানে সবগুলো নিলাম। ওকে, নেওয়ার পরে আমি চাচ্ছি যে এটার একটা স্পেসিফিক ভ্যালু নিতে। স্পেসিফিক ভ্যালু হচ্ছে আচ্ছা একটা নিই, একটা শুধুমাত্র একটা নিলাম, একটা স্পেসিফিক ভ্যালু, একটা কলামের শুধুমাত্র 4 নম্বর অবজেকশন নিচ্ছি 0.31। এটা এইভাবে আমরা বের করতে পারি। এটা গেল সিঙ্গেল ভ্যালু যদি এক্সট্রাক্ট করতে চাই তখন। এবার আমরা যদি এখন এখান থেকে কিছু মেথড দেখি, লাইক আমরা কিছু ডেটা এখান থেকে নিয়ে সেটাকে সর্টিং করব। তো সর্টিং এর কাজ আমরা করি। লেটস সে আমি যদি এখানে একটু লিখে দিই সর্টিং। সর্টিং কিভাবে করব, আমার হাতে এখানে যে কলামগুলো আছে আমি যদি একটু তাকাই এর দিকে, তাহলে এখান থেকে লেটস সে কিছু নিউমেরিক্যাল ভ্যালুর দিকে আমরা তাকাই, ডেপথ, টেবিল, প্রাইস, এই ভ্যালুগুলো আছে। লেটস সে আপনি প্রাইস জানতে চাচ্ছেন, এখানে প্রাইসের অনেকগুলো ডেটা আছে। এখন আপনি চিন্তা করতে চাচ্ছেন যে এই প্রাইসগুলোকে যদি আমি সর্ট করি ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট ভ্যালু, তখন সেক্ষেত্রে আমি কিভাবে এটাকে আলাদা করতে পারি। তো আমি কলামের নামটা একটু ভালো করে খেয়াল করি, প্রাইস, এর জন্য ভুল না হয়। এবার আমরা করি কি যে এস একটা ভেরিয়েবল নিই যার কাজ হচ্ছে সে সর্টিং করবে। তো সর্টিংটা যদি করতে হয় তাহলে আমি সবার আগে আমার মূল ডেটাকে নিব, ডট সর্ট ভ্যালুস, এই ফাংশনটা আমরা ইউজ করব। তো সর্ট ভ্যালুস যদি ফাংশন ইউজ করতে চাই তার ভিতরে একটা আর্গুমেন্ট লাগবে, যেটা নাথিং বাট আমার কলাম নেম। সো কলাম নেমটা আমি এখান থেকে সেট করি প্রাইস। আর কোনো কাজ নাই, একটা লাইনের মধ্যে হয়ে গেছে। এবার আমি যদি প্রিন্ট এস করি তাহলে মূলত কি ঘটনা ঘটবে, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে প্রাইসটা দেখেন 326 থেকে শুরু হয়েছে, 327, 334, এভাবে ম্যাক্সিমাম ভ্যালু। শুধুমাত্র প্রাইসটা এখানে সর্টিং হয়েছে, এবং প্রাইস সর্টিং এর সাথে সাথে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। কিরকম চেঞ্জ হয়েছে দেখেন, আমি যদি এখানে এস নামে যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে, আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে খেয়াল করে দেখেন যে এখানে প্রাইসটা মিনিমাম 326 থেকে শুরু হয়েছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তেছে, এবং যতই নামতেছে নিচে ততই কিন্তু বাড়তেছে। বাট এখানে ইন্ডেক্সের ভ্যালুগুলো, এখানে কিছু ইন্ডেক্সের ভ্যালু আছে যে ইন্ডেক্সের ভ্যালুগুলো আমার চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে যদি দেখি যে ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কিন্তু র্যান্ডমলি এখানে সেট হয়েছে, কারণ এখন কিন্তু আমি ইন্ডেক্স ওয়াইজ সাজাচ্ছি না, আমি সাজাচ্ছি কিসের উপরে, প্রাইসের উপরে। তো শুধুমাত্র প্রাইসটা এখানে ঠিক থাকবে, প্রাইস অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, বাদ বাকিগুলো ওই কলামের সাথে অটোমেটিক্যালি সে কি করবে, কোপ আপ করে বাকিগুলো সে এইভাবে সেট করবে। এখন আপনি যদি প্রাইস না বলে যদি এক্স এর ভ্যালু বলেন, সরি এট আ টাইমে একটাই তো, একটা ধরেই তো সর্টিং করা যায় না ভাইয়া? হ্যাঁ, একটা ধরে সর্টিং করা যায়, একটা কলামকে ধরে করতে হবে। সর্ট ভ্যালু তো আমি 2-3টা করে করতে পারবো না, একটার উপর বেস করে করতে হবে, আইদার প্রাইস অথবা অন্য যে কোনো একটা ভ্যালু। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেটা আপনাদের আমি করি। ধরেন আমি যদি এখানে কিছু এই যে এখানের মধ্যে কিছু ক্ল্যারিটির ভিতরে কিছু নমিনাল ডেটা আছে, কিছু কোড দেওয়া আছে, কালার কোড বলেন বা হচ্ছে কিছু নাম দেওয়া আছে।
এখন আপনার কি মনে হয় আমি যদি ক্ল্যারিটি দিয়ে সর্ট করি তাহলে এটা কি মানে সবগুলো সিকোয়েন্সিয়ালি আসবে নাকি এটা কোনো এরর দেখাবে? আপনার কি মনে হয়? এটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু না। বলেন, আমি এখন রান করি নাই, আপনারা বলেন শুনি একটু। এরর দেখাবে? এরর আলফাবেটিক অর্ডারে দেখাবে। আচ্ছা, যদি আমি এটা রান করি তাহলে সে কোনো এরর দেখাচ্ছে না, কিন্তু সে এটাকে অ্যালফাবেটিক অর্ডারে দেখাচ্ছে। এর মানে আমি যদি এখন এটাকে এই এসটাকে যদি ডান দিক থেকে যদি আবার একটু ভালো করে দেখি, এখন দেখেন ক্ল্যারিটি হচ্ছে I1, মানে আই হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারের প্রথম এখানের মধ্যে, তারপর IJKL, তারপর নিচে SI, এভাবে গেছে। দ্যাট মিনস হ্যাঁ, আমি চাইলে ভ্যালুগুলোকে মানে নমিনাল ভ্যালুগুলোকে ক্যাটাগরিক্যালি সর্ট করতে পারি। এই অপশনটা আমাকে পাইথন দিচ্ছে। আমি যদি শুনতে পাইনি, আবার বলবেন? যদি ডিসেন্ডিং অর্ডার করতে চাই, হ্যাঁ করা যাবে। তখন আপনি করবেন কি যে এটাকে আপনি রিভার্স করে দিবেন। ধরেন আপনি বলবেন যে এস ডট রিভার্স, এই রিভার্স করে দিলে প্রিন্ট করলে এটা কি দেখাচ্ছে এটা? আচ্ছা, ডেটা ফ্রেমটা নিচ্ছে না, এটাকে আলাদা একটা আলাদা লিস্টে কনভার্ট করে তারপর আমাকে এটা করতে হবে। হ্যাঁ করা যাবে, এটা ডেটা ফ্রেমের আন্ডারে সরাসরি রিভার্স নিচ্ছে না। তখন আমাকে করতে হবে কি যে এইটাকে লিস্টে কনভার্ট করে লিস্ট ভ্যালুতে নিয়ে তারপর সেগুলোকে রিভার্স করতে হবে। যেমন আমি যদি ধরেন আমি লেটস সে আমি এটাকে বাদ দিলাম, বাদ দিয়ে আমি যদি শুধুমাত্র এটাকে লিখি তাহলে এইটা অলরেডি আমার ক্ল্যারিটি অনুসারে সেটা রিভার্স অর্ডার হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি নিচ থেকে শুরু করতে চান। ওকে, তো সেক্ষেত্রে যেটা হবে যে ওকে, এখান থেকে যে কাজটা করতে হবে দাঁড়ান আমি বলি, S1 is equal to S clarity print S1, তাহলে শুধুমাত্র আমার একটা কলাম আসতেছে, শুধুমাত্র ক্ল্যারিটি কলামটা আসতেছে। ভালো কথা। এবার আমি যদি S1 কে রিভার্স করি, এখন যদি আমি এটাকে রান করি, আচ্ছা এটা তো আবার সিরিজ চলে গেল, সিরিজ চলে গেল তো এটা। আচ্ছা ঠিক আছে, দেখি এটাকে কিভাবে করা যায়। এই তো এটা লিস্টে এখানের মধ্যে চলে আসছে, লিস্ট আকারে চলে আসছে, সবগুলো ভ্যালু লিস্ট আকারে চলে আসছে। এখান থেকে আপনি এটাকে আলাদা করতে পারবেন, বাট ডেটা ফ্রেমের ভিতরে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সর্টিং করাটা। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন লেটস সে আপনার এখানের মধ্যে আমি কিছু কেস এখানে আপনাদেরকে কেস দেখাচ্ছি। ধরেন কাটের আন্ডারে আইডিয়াল, ভেরি গুড, প্রিমিয়াম, ফেয়ার, এরকম অনেকগুলো নাম আছে।
এখন ধরেন আপনার কাছে একটা কোশ্চেন করা হলো যে এই প্রিমিয়ামটা এই ডেটা সেটে কয়বার আসছে, গুড আইডিয়াল কতবার আসছে, কতবার ইউজ হয়েছে, এই ধরনের কেসে বা এই ধরনের নমিনাল ভ্যালুগুলো কতবার ইউজ হয়েছে এটা যদি বের করতে চাই তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তখন সেক্ষেত্রে করার ওয়েটা হচ্ছে এরকম, এটাকে আমরা বলি স্ট্রিং কাউন্ট। তো স্ট্রিং কাউন্ট করতে গেলে ধরেন আমি এখানের মধ্যে একটা নাম রাখলাম n ইজ ইকুয়াল টু আমার মূল যে কাট নামে কলামটা আছে সেখান থেকে আমি নিব কাট, এবং তার ভিতরে আমি গিয়ে ডট ভ্যালু কাউন্টস, ভ্যালু কাউন্টস নামে যে ফাংশন সেই ফাংশনটা ইউজ করব। এইটা ইউজ করলে আমি ওই কাটের ভিতরে ডেটাগুলো আছে সেগুলোকে সে কাউন্ট করবে। এখন যদি আমি বলি যে প্রিন্ট এন, এখন এটা যদি আমি বলি প্রিন্ট এন, তখন সেক্ষেত্রে কি আউটকাম দেবে? তখন আমাকে আউটকাম দেবে এরকম ছোট্ট একটা আউটকাম, আইডিয়াল 21,551, প্রিমিয়াম 13,791, ভেরি গুড 12,082। এর মানে এটা আলাদা করে এখানে আমি বের করতে পারছি যে হ্যাঁ আমি একটা লাইনের কোড দিয়ে এই ভ্যালুগুলো কতবার ইউজ হয়েছে সেটা আমি এখান থেকে বের করতে পারছি। বুঝতে পারছেন?